আসসালামু আলাইকুম সবাইকে। ডক্টর মির আজকের সংকলনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আসিফ, আপনাদের সাথে পুরো সময়টাই থাকবো এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পলক ভাই কেন কাঁদে। খুবই গভীর এবং কষ্টদায়ক একটি প্রশ্ন, বাট তারপরও এই প্রশ্নটা আসলে করতে হচ্ছে। কারণ পলক ভাই বাংলাদেশের তরুণ প্রজন্মের এক সময় মানে মানে খুবই উদীয়মান একজন নেতা ছিলেন, যাকে দেখে তরুণ প্রজন্মের ছেলেরা আসলে রাজনীতি করতে উদ্বুদ্ধ হয়েছে, বা তারাও চিন্তা করছে না আমিও নেক্সট আই উইল বি দ্য নেক্সট জুনায়েদ আহমেদ পলক। তো তো পলক ভাই ছিল ফর্মার মানে আইসিটি যে প্রতিমন্ত্রী, যদি আমি বলি তা এইখানে একটা বিষয়ে আমি আলোচনা না করলেই না, যে পলক ভাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এবং আইনের ছাত্র, বাট তার মন্ত্রণালয় ছিল হচ্ছে আইসিটি মন্ত্রণালয়। এবং এটা প্রায়শই আমরা বাংলাদেশে দেখি যে আমাদের মন্ত্রী বা এমপিরা এমন এমন দায়িত্ব পান যে যে মন্ত্রণালয় সম্পর্কে যদি তাদের জ্ঞানের পরিসীমা বলি, তো সেক্ষেত্রে একটা কোয়েশ্চেন মার্ক থাকে সেখানে। তো পলক ভাই রাষ্ট্রবিজ্ঞান এবং আইনের ছাত্র, বা তার মন্ত্রণালয়টা ছিল হচ্ছে আইসিটি মন্ত্রণালয়। সেক্ষেত্রে অ্যাজ এ আমিও একজন টেকনিক্যাল লাইনের স্টুডেন্ট, যেমন অ্যাজ আইসিটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। তো সেই ক্ষেত্রে আমি বিষয়গুলো তো বুঝি যে এই লাইনের যারা না, তাদেরকে এই টেকনিক্যাল নলেজগুলা আসলে থাকতে হয় যদি এই মন্ত্রণালয়কে আমরা ভালো একটা আউটকাম নিয়ে আসতে চাই। তো সেই ক্ষেত্রে এখানে অনেক কন্ট্রোভার্সি থাকতে পারে, বাট এইটা হরহামেশাই আমাদের দুর্ভাগ্য। আসলে আমি বলতে পারি যে আমাদের প্রত্যেকটা সেক্টরে আসলে স্পেশালিস্ট পার্সন থাকা উচিত, যেটা আমরা অতীতে পাইনি। আশা করি ভবিষ্যতে আমাদের এই জিনিসগুলো থেকে আমরা কাম আপ হয়ে আসতে পারবো। তো যাই হোক, যে আমাদের যে টপিকটা, যে পলক ভাই কেন কাঁদে, তা এই কান্নার পিছনে আসলে জিনিসগুলা আমাদেরও খারাপ লাগে। তারাও তো মানুষ, আমাদের মতো। দেখেন, আমাদের মতো রক্ত মাংসের মানুষ, আমাদের মতো স্কিন টোন, আমাদের মতো তাদের কথাবার্তা, গায়ের রং। তো আমাদের এখন এই উদীয়মান যে রাজনৈতিক ব্যক্তিগুলা ছিল বা আছে, আমরা কি চাইছি তারা হচ্ছে প্রিজন ভ্যানে বসে কান্না করবে, আদালতের বারান্দায় বসে বসে তারা হাজিরা দিতে যাবে? এইগুলা কি আমাদের কাম্য ছিল? অবশ্যই ছিল না। তো যেই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে এইখানে আমি একটা জিনিস না বললেই না, যে দেখেন, এই কান্নার পিছনে অনেকগুলা কারণ থাকতে পারে। আমি চেষ্টা করব এক এক করে বিশ্লেষণ করার জন্য। আমার মতটা আমি দেওয়ার ট্রাই করব। তো সেই ক্ষেত্রে আমার ফার্স্ট যে রিজনটা আমি মনে করি, যে সর্বোপরি অতীতে আমাদের আমাদের বিচার ব্যবস্থাটা না, মানে স্বাধীন আমরা কতটুকু হইতে পারছি এইটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। অতীতে আমরা স্বাধীন ছিলাম না, আমাদের দেশে অনেক বিচার বহির্ভূত কর্মকাণ্ড ঘটছে, এবং যেটা হচ্ছে ন্যায় বিচার, সত্যিকার অর্থে বলতে আমরা যেটা বুঝি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সেইটা আদৌ বাংলাদেশ কতটুকু অর্জন করতে পারছে অতীতে, বা ভবিষ্যতে কতটুকু পারবো, এটা নিয়ে কোশ্চেন আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তাদের সময়কালে হয়তো বা এমন কোনো, মানে এটা অনেকে অনেকে বলে যে অনেক বিচার আছে যেটা হচ্ছে প্রশ্নবিদ্ধ। তো সেক্ষেত্রে দেখা গেছে আমরা অতীতে দেখতে পারছি যে অনেক ফাঁসি দেওয়া হয়েছে, অনেক রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে কেউ কেউ বলে। তো সেক্ষেত্রে তারা এখন সেই চিন্তাটাই তাদের মধ্যে আসতেছে কিনা, যে আমাকেও যদি রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ফাঁসিতে ঝুলাই দেওয়া হয়, ওই একটা আতঙ্ক তাদের মধ্যে কাজ করতেছে কিনা। এটা করলেও করতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যে দেখেন, আমাদের যে নেতা, তারা তো আমাদের আসলে পায়োনিয়ার ছিল। যে আমি যদি বলি যে আমাদের ডিজিটাল বাংলাদেশের রূপকার, হ্যাঁ, ওই সময়টাতে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট প্রথম আসলো, তখন ডিজিটাল বাংলাদেশ, আমরা আসলে ওই সময়গুলো দেখেই তো বড় হয়েছি। তো ওই সময়গুলাতে হচ্ছে এটার একটা
ম্যাসিভ মার্কেটিং হয়েছিল। তো পলক ভাই হচ্ছে পরবর্তীতে এই ডিজিটাল বাংলাদেশের ধারক ও বাহক ছিলেন, এবং যে অন্যতম আরেকটা যেই কারণটা, যেটা হচ্ছে মোটামুটি সবাই জানে যে কি কারণে আসলে জোনায়েদ আহমেদ পলক এইভাবে তিনি এখন জেল হাজতে আছেন। যাই হোক, সেটা হচ্ছে 24-এর আন্দোলন। 24-এর যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনে সকলেরই মোটামুটি একটা কমন ধারণা যে আমাদের যে ইন্টারনেটটা বন্ধ করে দিয়ে একটা ব্ল্যাকআউট সিচুয়েশন তৈরি করা হইলো, এবং কেউ কেউ বলে যে গণহত্যার পিছনে এই জিনিসটা সবচেয়ে ভূমিকা পালন বেশি করছে। হ্যাঁ, তো সেই কারণে হচ্ছে তখন কেউ আসলে কোনো নিউজ পাচ্ছিল না। এইখানে একটা দেখা গেছে যে একটা ব্ল্যাকআউট সিচুয়েশন যদি তৈরি হয়, সেক্ষেত্রে আপনার ফেক নিউজের একটা অভয়ারণ্য তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। আপনি যখন কাউকে ম্যাসিভ আকারে ইনফরমেশন দিচ্ছেন না বা পাচ্ছেন না, তখন সেখানে যারা প্রোপাগান্ডা চালাইতে চায় খুব স্ট্রংলি তারা চালাইতে পারবে, কারণ আপনি সিচুয়েশনটা ভীতিকর তৈরি করে রাখছেন। তো ওই ভীতিকর সিচুয়েশনে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে। তো এই সমস্ত কারণ, যেটা এইটাকে পলক ভাইয়ের এগেনস্টে বা জোনায়েদ আহমেদের পলকের এগেনস্টে সবচেয়ে বড় অপরাধ হিসেবে গণ্য করা হয়, সেটা গণহত্যার সাথে যেটা আমি বলতে মানে এটা বলা যায় যে ডিরেক্টলি কানেক্টেড ইচ আদার। তো সেক্ষেত্রে এইটা একটা রিজন। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আমাদের আমরা আসলে কখনোই চাই না যে আমাদের অতীতে যে নেতা বা আমাদের যারা নেতৃত্ব দিয়েছে আর ভবিষ্যতেও যারা আসবে নেতৃত্ব দিবে, আমরা কখনোই চাই না তারা এই ধরনের আসলে কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যাক। কিন্তু এইটা মেইন একটা যে রিজন আমি খুবই রিমার্কেবল হিসেবে ধরবো, সেটা হচ্ছে আপনি অন্যায়কে অন্যায় না বলতে পারার সৎ সাহসটা। এইটা কিরকম, এটা যদি আমি বিশ্লেষণ করি, যে ধরেন আপনি কাউকে পছন্দ করেন, আপনি কারো আদর্শের দ্বারা আদর্শিত হইতে পারেন, বা আপনার রাজনৈতিক জীবনে কেউ আপনার আদর্শ থাকতেই পারে, কিন্তু সেক্ষেত্রে আপনার লিডার কি প্রতিটা ডিসিশন কারেক্ট নিচ্ছে? সেও তো মানুষ। আপনার যে নেতা, সেই নেতাও ভুল করতে পারে। এখন আপনি আপনার বিবেক, আপনার বুদ্ধি দিয়ে বিচার করবেন যে সে কি আসলেই সঠিক পথে আছে কিনা। এইটা আপনার নৈতিক দায়িত্ব। তো আমার মনে হয় যে বিগত যে আমাদের বাংলাদেশের যারা ছিল, রাষ্ট্র ক্ষমতায় ছিল, আমাদের নট অনলি রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল তারা, আমাদের মনে হয় আমাদের জাতিগতভাবে নৈতিক শিক্ষার একটা প্রচণ্ড অভাব আছে, যেটা এই গ্যাপটা আমাদের পূরণ করতে হবে। এই গ্যাপটা যদি আমরা পূরণ করতে পারি, তাহলে আমাদের দেশের অনেক প্রবলেম সলভ হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন চুরি ডাকাতি। আমাদের আসলে দেশপ্রেমে ফেরিওয়ালা হইতে হবে। প্রত্যেকটা মানুষকে দেশপ্রেমে ফেরিওয়ালা হইতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে দেশপ্রেম পৌঁছাই দিতে হবে। আপনি যখন প্রত্যেকটা ঘরে ঘরে দেশপ্রেম এনশিওর করতে পারবেন, দেশের প্রতি মানুষের মূল্যবোধটা জাগ্রত করতে পারবেন, তখন দেখবেন যে একটা চোর চুরি করার আগে চিন্তা করবে যে আমি কেন আমার দেশের মানুষের ক্ষতি সাধন করব। তাই তো, এরকমই বিষয়টা। এখন আমাদের প্রত্যেককে দেশপ্রেম উদ্বুদ্ধ হতে হবে। আরেকটা হচ্ছে যে আমাদের বিগত দিনগুলোতে আমাদের নৈতিক শিক্ষার অনেক অভাব ছিল। কিরকম যদি আমি বলতে পারি, দেখেন আমাদের ইসলাম ধর্মে বলা আছে সূরা মাইদার 2 নম্বর আয়াত খুব সম্ভবত, যে অপরাধ ও জুলুমের কাজে একে অপরকে তোমরা সাহায্য করো না। এখন এই অপরাধ এবং জুলুমের কাজেই আমরা কিন্তু একে অপরকে সাহায্য করছি। কিভাবে করছি? আমি বুঝতেছি আমার নেতা বা নেত্রী আমার এই যে কাজটা করতেছে, এইটাতে আমার দ্বিমত পোষণ করতে হবে, বাট আমি কি ওখানে দ্বিমত পোষণ করছি? না, করি নাই তো। না, আমাদের একটা রাজনৈতিক কালচারে পরিণত হয়েছে যে আমার নেতা যা বলবে সেটাই সঠিক, এবং তাকে তেল দেওয়ার জন্য আমরা তেলের গ্যালন নিয়ে আসলে তার পিছনে আমরা ঘুরে বেড়াবো। না, এইটা আসলে রাজনৈতিক কালচার না। প্রত্যেকটা মানুষ
ডিফারেন্ট, তাদের চিন্তা ভাবনা ডিফারেন্ট, প্রত্যেকটা মানুষ ভুল করতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি ভুল করে আপনাকে বলতে হবে যে না, আপনার এই ডিসিশনের সাথে আমি একমত হইতে পারতেছি না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে দ্বিমত পোষণ করে স্ট্রংলি বুঝায় বলতে হবে যে কেন আপনি এগ্রি না। এখন আপনি যদি আপনার নেতা বা নেত্রীর সব কিছুর সাথেই এগ্রি করেন, তার মানে কি? তার মানে আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। সেক্ষেত্রে এই জিনিসগুলো পরিহার করতে হবে। সেটা আমাদের পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের জন্য আমার একটা মেসেজ, যে আসলে অন্যায়কে অন্যায় বলার সৎসাহসিকতা আপনাদের দেখাইতে হবে। হুয়েভার ডুইং দ্য মিস্টেক্স, ইটস অলওয়েজ মিস্টেক্স। তো যাই হোক, আর আরও একটা আমি রেফারেন্স দিতে চাই, সেটা হচ্ছে আমাদের সূরা হুদের আপনার 113 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছে, দেখেন জিনিসগুলো কতটা মানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে, তারপর আমাদের বোধগম্য হয় না কেন যেন, আল্লাহ তাআলাই জানে। আর যেসব লোক জুলুম করে তাদের প্রতি ঝুঁকিও না, তাহলে আগুন তোমাদের স্পর্শ করবে। স্পষ্ট একটা মেসেজ যে আপনি যারা জুলুম করে তাদের সাথে আপনি যদি থাকেন তাহলে আপনাকে আগুন স্পর্শ করবে। তো এই ক্ষেত্রে জোনায়েদ আহমেদ পলক বা আমাদের যারা মানে উদীয়মান নেতা ছিল, যাদেরকে আমরা একসময় পায়োনিয়ার মনে করতাম, তারা কোথাও না কোথাও হয়, তাদের তো অবশ্যই ভুল আছে, তাই এই কারণেই তো আসলে আজকে তাদের এই পরিণতি। তো আগুন কি তাদের স্পর্শ করবে? ওই আগুনের আতঙ্কেই এখন তারা আতঙ্কিত। বুঝতে পেরেছেন? ভিতরে ভিতরে হয়তো বা অনুশোচনা করে বা করতে পারে, যে কারণে হচ্ছে তারা আজকে কান্নায় ভেঙে পড়ে বা হয়ে যায়, অনেক কিছুই হতে পারে। তো অনুশোচনা তো সবাই হয়। অনেককে এখন দেখা যায় যে তসবিহ হাতে আপনার মানে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। তো এই জিনিসগুলো আসলে আমাদের লালন শাহের একটা খুব সুন্দর একটা আছে, যে সময় গেলে সাধন হবে না। কথাটা একদমই সত্য, যে সময় গেলে আসলে সাধন হয় না। আপনাকে সময় থাকতে বুঝতে হবে হোয়াট ইউ আর ডুইং অ্যাকচুয়ালি। তো শুধুমাত্র দেখেন কোরআনে এই যে আল্লাহ তাআলা এটা দিয়ে মানে হইছে বিষয়টা তা না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার অনেক হাদিস পাওয়া যায় যেখানে বলা হয়েছে যে জুলুম করা যাবে না বা জুলুমের সহযোগিতাও করা যাবে না। তো এরকমই একটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস আমি উল্লেখ করতে চাই, যেটা হচ্ছে সহিহ মুসলিমের 49 নম্বর হাদিস। তোমাদের মধ্যে যারা অন্যায় দেখবে সে যেন তার হাত দিয়ে প্রতিহত করে, যদি না পারে তাহলে মুখে প্রতিবাদ করবে, যদি তাও না পারে তাহলে অন্তরে ঘৃণা করবে, আর এটাই ইমানের দুর্বলতম স্তর। তার মানে বুঝতে পারছেন? ইমানকে যদি একটা স্তরে ভাগ করা হয় কয়েকটা, তাহলে আপনি যদি মনে মনে ঘৃণা করেন তাহলে আপনি সর্বনিম্ন ইমানদার হিসেবে পরিগণিত হবেন। তো অন্যায় যখনই চোখের সামনে থাকবে তাকে আপনি মুখ দিয়ে হোক, হাত দিয়ে হোক, যেভাবে হোক প্রতিহত করতে হবে। অন্যায়কারীর সহযোগিতা করা যাবে না। আজকে যারা অন্যায় সহযোগিতা করেছে, আজকে না, ইতিহাস বলে আসলে অন্যায়কারী সহযোগিতা বা অন্যায় যারা করছে তাদের কখনো ভালো কিছু হয় নাই। আপনি নমরুদ থেকে ফেরাউন যদি ধরেন, কেউ আসলে পৃথিবীতে অন্যায় করে টিকে থাকতে পারে নাই। এটা পসিবল না। হ্যাঁ, তো এটা কখনোই সম্ভব না। আর আরেকটা যেটা বিষয় হচ্ছে, এত অনুশোচনার ভিড়েও সবচেয়ে যে জিনিসটা উল্লেখ না করলেই না, যে আমরা আসলে আমাদের নেতাকর্মীরা অন্যায় করছে, যেমন আবার অন্যায় কাজে সহযোগিতাও করছে। হ্যাঁ, অন্যায় তা সেই ক্ষেত্রে আপনার নেতা যদি অন্যায় করে, তাকেও সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে। তো তাকেও কিরকম সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে, যেমন আল্লাহ তাআলা অনেক কোরআনে অনেক জায়গায় এটা ইরশাদ করছে যে অন্যায়কারীর সহযোগিতা করা যাবে না। সাথে সাথে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটা তার সাহাবীদের স্ট্রংলি নিষেধ করে গেছে। আমি যদি একটা খুবই মানে গুরুত্বপূর্ণ, যেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই জিনিসটা পড়ার পরে, সেটা হচ্ছে সহিহ বুখারীর 2444 নাম্বার একটা হাদিস আছে। সেই হাদিসে বলা হয়েছে, দেখেন জিনিসটা যদি আপনি দেখেন, যে জালিম হোক কিংবা মজলুম, তোমার ভাইকে সাহায্য করো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা যদি মুসলিমকে সাহায্য করি সেটা তো বুঝি, কিন্তু জালিমকে কিভাবে আমরা সাহায্য করতে পারবো?
তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জুলুম থেকে থামিয়ে দাও, এটাই তার প্রতি সাহায্য। সো দেখেন, আমার নেতা যদি জালিম হয়ে ওঠে, তাহলে তাকে মানে তাকে সাহায্য করার নির্দেশ পর্যন্ত আমাদের দেওয়া হয়েছে, তাকে সঠিক পথটা দেখাইতে হবে। কিন্তু অতীতে আমরা যেটা দেখলাম, যেটার কারণে আমাদের দেশে এই একটা ম্যাসাকার ঘটে গেল, সেটা হচ্ছে এটার মূল একটা কারণই হচ্ছে তোষামদের রাজনীতি। বাংলাদেশে তোষামদের রাজনীতিটা প্রচলিত ছিল অতীতে। আমি আশা করব এই জিনিসটা ভবিষ্যতে যারা বাংলাদেশকে নেতৃত্ব দিবেন, কখনোই এটা রিপিট যেন না হয়। সর্বোপরি আমি একটা কথাই বলতে চাই, তো এই জিনিসগুলা আসলে আমার মনে হয় যে পলক ভাইরা উপলব্ধি করে, এই কারণেই হয়তো বা তারা কান্নায় ভেঙে পড়ে বা আদালতের বারান্দায় তারা কান্নাকাটি করে। কিন্তু একটা জিনিস আসলে আমাদের যারা নতুন প্রজন্মের নেতৃত্ব, তাদেরকে আমি মেসেজ দিতে চাই যে দেখেন, ওই যে একটা কথা আছে যে সেটা হচ্ছে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। আপনার আপনার প্রতিবেশী দেশ বা আপনার আটলান্টিকের ওই পারের দেশ, কোনো দেশ আসলে সাহায্য নিয়ে আপনি বেশি দিন, হ্যাঁ একটা সার্টেন টাইম পর্যন্ত আপনি ক্ষমতায় থাকতে পারেন বা টিকে থাকবেন, সেটা হতে পারে, বাট দিন শেষে আপনাকে কোথাও না কোথাও ফুল স্টপটা দিতে হবে। এবং সেখানে ফুল স্টপটা দেওয়ার পর আপনার অবস্থাটা কী হবে, সেইটা আপনাকে চিন্তা করে আপনার রাজনীতিতে অগ্রসর হতে হবে। যখন আপনি জনগণ সকল ক্ষমতার উৎস মেনে নিয়ে রাজনীতি করবেন, তখন আপনি বুঝবেন যে আপনি যেদিন ক্ষমতা ছেড়ে চলে যাবেন, এই সকল ক্ষমতার উৎসই আপনাকে আবার ক্ষমতাবান করবে। ঠিক আছে, আপনাকে অন্যায়ভাবে বিচার করে কেউ পার পেয়ে যাবে না। তো সেক্ষেত্রে আমি এইটাও আমাদের বিচার ব্যবস্থার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, জোনায়েদ আহমেদ পলক সহ যারা আছেন তারা যেন ন্যায্য বিচারটা পায়। কারণ আমরা অতীতের সংস্কৃতিতে দেখেছি যে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে অনেক বিচার কার্য সম্পন্ন করা হয়েছে। তো সেক্ষেত্রে আমি এখানে আশা করব যে জোনায়েদ আহমেদ পলক সহ যারাই আছেন, তাদের প্রপার, যদি তারা দোষী হয়, হ্যাঁ তাদেরকে শাস্তি দেওয়া হোক, যদি তারা নির্দেশ হয় তাদেরকে ওইভাবেই যেন তাদের রায় বাস্তবায়ন করা হয়। দিন শেষে ওই যে আমরা ছোটবেলায় পড়ছি যে দণ্ডিত থেকেও যদি দণ্ডদাতা কাঁদে, তবে সর্বশ্রেষ্ঠ সে বিচার। আমাদের দণ্ডদাতা যারা দণ্ডটা দিবেন, তারা দণ্ড দেওয়ার আগে একবার চিন্তা করবেন যে এই লোকগুলো আসলে আমাদের ভাই, আমাদের বোন, আমাদের আসলে নেতা, আমাদের নেত্রী। তো সেক্ষেত্রে তারা যদি অন্যায় না করে, তাহলে তাদের যেন বিচারটা ওইভাবে হয়। আর যদি তারা অবশ্যই, হ্যাঁ এখানে অবশ্যই একটা আন্দোলন, একটা গণ অভ্যুত্থান বা একটা বিপ্লব যাই বলি না কেন, এটা যেহেতু সংগঠিত হয়েছে, এটা তো আসলে এমনি এমনি হয় নাই। তো সেক্ষেত্রে তারা যদি অন্যায়কারী হয়, অবশ্যই তাদেরকে যেটা দেশের প্রচলিত আইন আছে ওইভাবে আপনাদের বিচার সম্পন্ন করতে হবে, যাতে ভবিষ্যতে আমরা এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি না দেখি। তো সবাইকে আজকে এই পর্যন্তই। আসলে আমাদের সবাইকে দেশকে নিয়ে ভাবতে হবে প্রচুর, দেশকে নিয়ে চিন্তা করতে হবে, ভাবার প্র্যাকটিস করতে হবে, এবং সর্বোপরি আমাদের সবাইকে প্রশ্ন করতে জানতে হবে যে কি, কেন এবং কিভাবে। হ্যাঁ, আমি আমার লিডারকে যদি প্রশ্ন করতে না পারি, আমার নেতাকে প্রশ্ন করতে না পারি, তাহলে আসলে তার অন্যায় কাজে সমর্থন করলে আমার পরিণতি দিন শেষে বেশি একটা ভালো হবে না। এটাই হচ্ছে ইতিহাস, এটাই বলে। তো সবাই আমার সাথে থাকবেন টক টু মিতে। যদি ভালো লাগে আমার ভিডিও, কমেন্টস করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেল, এবং অবশ্যই শেয়ার করে আপনার বন্ধু, আপনার ভাইদের দেখার সুযোগ করে দিবেন। আজকে পর্যন্ত এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।